আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটা নতুন ডেইলি লাইফ ব্লগে আমি আর পুষি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরে এই ২ টা প্রাণীই আমরা জেগে আছি। বেলকনিতে এসেছিলাম, পাখির আওয়াজ পেলাম। আলহামদুলিল্লাহ, মনটা অনেক ভালো হয়ে গেল। ভোরবেলাতে পাখির আওয়াজটা খুব ভালো শোনা যায়। চারিদিকে একদম চুপচাপ থাকে। এই আওয়াজটা একদম হৃদয়স্পর্শ করে। এত শীতের ভেতরে আমার তো ইচ্ছে করে কম্বল মুড়ি দিয়ে বসে থাকি, কিন্তু কিছু করার নেই, মেয়ের স্কুলে যেতে হবে। তাই ওর জন্য হালকা নাস্তা, ডিম সিদ্ধ করছি আর চা বানাচ্ছি। হঠাৎ করে শীতের সকালবেলা ভারী খাবার আমরা খেতে সবাই চাই না। একেবারে কুপকাত হয়ে গেছি। আর শীতের এই সকালে ধোয়া ওঠা ১ কাপ গরম চা, আহ! অমৃতের মতো লাগে। সকালবেলা যেহেতু মেয়ে ঠান্ডার মধ্যে বের হবে, তাই মনে হলো আদা দিয়ে ১ কাপ গরম চা ওকে দেওয়া যায়। ঠান্ডার সমস্যায় এখন প্রত্যেকটা বাচ্চাই বেশ ভুগছে। এজন্য একটু বাড়তি সতর্কতা সবারই নিতে হয়। তো যেহেতু আমি আর আমার বড় মেয়ে দুজনেই ঘুম থেকে উঠেছি, তাই ২ কাপ চা বানিয়ে নিলাম। এখন ওর সকালের এই হালকা নাস্তা করে ও চলে যাবে। আর স্কুলে যেয়ে যখন টিফিনের ব্রেক দিবে তখন টিফিন করে নিবে। এদিকে সকাল থেকেই পুষি আমার পেছন ঘুরছে, ওর খাবার লাগবে। ওকে এর মধ্যেই আমি ওর কিছুটা খাবার গরম করে দিয়েছি, খেয়েও নিয়েছে। এখন আবার নতুন করে ভিজিয়ে দিলাম ওর মাছের কিছুটা। গতকালকে রাতে হঠাৎ করেই আমরা বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে প্রায় ১০টা বা ১১টার দিকে আমার হাসব্যান্ডের মনে হলো সে হাঁসের মাংস রান্না করবে। যেই কথা সেই কাজ। হুট করে রাতের বেলায় হাঁসের মাংস রান্না করলো এবং খুব কাছেই ছিল একজন ভাই, অর্থাৎ ওর একটা ফ্রেন্ড। তাকে ফোন করলো যে, "তুমি চলে এসো। শীতে হাঁসের মাংস দিয়ে আমরা এখন ডিনার করব।" তো আলহামদুলিল্লাহ ভাই চলে এসেছিল। আমরা অবশ্য অনেক ভালোভাবেই আনন্দ করেই রাতের খাবার খেয়েছি একসাথে। কিন্তু রান্না শেষে, খাওয়া শেষে বাসনপত্রে যে স্তূপটা তৈরি হয়েছিল, সকালে ঘুম থেকে উঠে স্তূপের দিকে তাকিয়ে আমার কাছে মনে হচ্ছিল এই ঠান্ডায় যেন আমি এভারেস্ট জয় করার জন্যে বের হয়ে পড়ছি। আসলে কাজকে কঠিন মনে করলেই সেটা কঠিন। তো সবকিছু ভুলে লেগে পড়লাম থালা-বাসন ধোয়ার কাজে। আমার যেহেতু গতকালে রান্না করা ছিল, কিছুটা খাবার ছিল, ওই খাবারটাই গরম করে ফেলবো এই চিন্তা করে আগে ভাবলাম যে বাসনপত্রগুলো আগে ধুয়ে ফেলি। সিঙ্কের উপরে অনেক বেশি থালা-বাসন হয়ে গেলে কাজ করতে খুব অসুবিধা হয়। এজন্য এক করে থালা-বাসনগুলা সব পরিষ্কার করে তারপরে খাবার গরম করার কাজে হাত দেব। এদিকে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া সবই প্রায় বাকি। তাই খুব দ্রুতই কাজটা সেরে ফেলার চেষ্টা করছি। মেয়ের মধ্যে স্কুলে চলে গেছে। আর বাসায় আমরা যারা আছি বাকি ৩ জন, ছোট মেয়ে, ওর বাবা আর আমি। আমাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। তাই আমি আমার মতো করে কাজ কিছু করে গুছিয়ে রাখছি। ছোটটা ঘুম থেকে উঠলে ওর পেছনে একটু সময় দেওয়া লাগে। কারণ ও খুব সহজেই কথা শুনতে চায় না। ওর মতো করে চলতে চায়। পুষির খাবার রান্না করা হয়ে গেছে। পুষির খাবার রান্না করে তারপরে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। রাতে আমি চিতই পিঠা আর হাঁসের মাংস রেখেছিলাম খাবারে। কিছুটা ভাতও ছিল। তো সবাই চিতই পিঠাটাই পছন্দ করে খেয়েছে। তাই অনেকগুলো ভাত বেঁচে গেছে। এখন এই ভাতগুলাই আমি রাইস কুকারে দিয়ে গরম করে নেব। ভাতগুলাকে হাতে ঝুরঝুরে করে তারপর একটু পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দিব। আর এদিকে চলে আসলাম আমার গতকালকে যে অবশিষ্ট হাঁসের মাংসটুকু ছিল এটুকু গরম করতে। হাঁসের মাংস যতটা জ্বালানো যায় অনেকটা গরুর মাংসের মতো করে স্বাদ যেন বাড়তেই থাকে। সকালবেলা জাল করার পরে মাংসের স্বাদ আরো বেশি বেড়ে যায়। আমি মাংসটা রাতে যে বাটিতে বেড়েছিলাম ওটার মধ্যে কিছুটা ছিল। এখন হালকা একটু পানি গরম করে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দেখুন জাল করার পরে একদম তেল ফুটে গেছে।
শীতকালটাই আসলে হাঁসের মাংস খাওয়ার জন্য উপযুক্ত সময়। আর হাঁসের মাংসের মধ্যে একটু নারিকেল দুধ দিলে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। এদিকে ঘরে অনেক নোংরা হয়ে আছে। ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ঘরটা ক্লিন করে নিতে হবে। বেলকনিতে এসেছি, দেখি অনেক ধুলা। বড় মেয়ে স্কুলে চলে গেছে, ওর বিছানাপত্র এখনও গোছগাছ করা বাকি, তাই ঝটপট হাতে ওর বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা না গোছালে ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখা যায় যে অনেক ধুলা ময়লা আবার ফ্লোরে জমা হয়। কাজ করার পরে যদি নতুন করে ফ্লোরে ময়লা দেখি তখন আসলে বিরক্তির শেষ থাকে না। এই জন্যে আগে বিছানাপত্রগুলো গুছিয়ে তারপরে আমি ঘরটা পুরাপুরি ঝাড়ু দিয়ে ফেলবো। আমি কাজ করছি, সবাই যার যার মতো বসে থাকলেও পুষির কিন্তু রেস্ট নাই। ওকে আমার পেছন পেছন ঘুরতেই হবে, দেখতেই হবে কোথায় কোন ময়লাটা আমি ফেলছি, কোনটাকে নিয়ে ও খেলতে পারে। মানহা অলরেডি চলে এসেছে, ওর কিছু প্রয়োজন, ও আমাকে বারবার সেটাই বলছে। কাজের মধ্যে ওদের এটা সেটা প্রয়োজন থাকেই, প্রতিনিয়ত এটা করো সেটা করো, এটা দাও সেটা দাও। সব কিছুর ভেতর দিয়ে আসলে বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এভাবেই সময় সুন্দরভাবে চলে যাচ্ছে। অনেক ময়লা বের হয়েছে। যে বাসায় ছোট ছোট বাচ্চা আছে সে বাসায় ময়লা হবেই। ময়লাগুলো তুলে ফেলে দিয়ে ভাবছিলাম ঘর মুছে ফেলবো, কিন্তু না, ঠান্ডা এত বেশি লাগছে যে ঘর আর মুছবো না। আজকে আমার কাপড় কাচা শেষ, ধোয়া শেষ। এখন আমি একটু চিংড়ি মাছের ভর্তা করব। গতকালকে আমাদের বাসার সামনে থেকে একদম ছোট ছোট নদীর কিছু চিংড়ি মাছ কেনা হয়েছিল। আমি সেগুলোকে সুন্দরভাবে বেছে তারপরে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে তাওয়ার উপর দিয়ে দিলাম। তাওয়ার উপরে দেওয়ার কারণ হচ্ছে তাওয়াটা খুব দ্রুত গরম হয়, আর শীতের সময় তো দুপুরের দিকে গ্যাসের চাপটা অনেক কম থাকে, এই জন্য তাওয়াতেই দিয়ে দিলাম। তো ভাবলাম কাজগুলা খুব সংক্ষেপে করে ফেলি। একদিকে মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে আমি মাছের জন্য মরিচ পেঁয়াজ রসুন সব রেডি করে নিচ্ছি। গতকালকে যখন এই ভর্তাটা আমি করেছিলাম তখন আমার এত বেশি ভালো লেগেছে, দুপুরে আমরা শুধু ভর্তা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে। আসলে শীতকাল মানেই কিছু এক্সেপশনাল খাবার, কেমন যেন একটা বাৎসরিক আয়োজনের মতো হয়। কিছু খাবার আছে যেগুলা গরম থেকে শীতে বেশি ভালো লাগে, আবার কিছু খাবার আছে যেগুলো শীত থেকে গরমকালে বেশি ভালো লাগে। আমরা যেহেতু নাতিশীতোষ্ণ দেশের মানুষ, অথবা বলতে পারেন বছরে প্রায় 2-3 রকমের ঋতু আমরা উপভোগ করি, তাই বাংলাদেশে এই এক এক সময়ে এক এক রকম খাবারের প্রচলনটা অনেক পুরানো। টুকটাক ভর্তা, ভাজি, খিচুড়ি এগুলো যেন শীত এবং বর্ষাতেই বেশি ভালো লাগে। যখন একটানা অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় শীত সময়েও কিন্তু এরকম ভাজা ভর্তা তারপরে ভুনা খিচুড়ি এই খাবারগুলো খুব টানে। আবার শীতের সময়ও এগুলো খেয়ে বেশ ভালো লাগে। গরমের সময় আবার একটু নরম কিছু বা একটু পাতলা কিছু এরকম হলেই মনে হয় ভালো লাগে। জানি না, এটা আমি আমার অভিব্যক্তি প্রকাশ করলাম, সবার সাথে নাও মিলতে পারে। আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এখন আমি আমার পাটার উপরে চিংড়ি মাছগুলো ঢেলে তাওয়াতে আবার তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচ ভালো করে ভেজে নেব। শুকনা মরিচটা আমি একটু আগেই ভেজে নেব। আমি এখানে খুবই সামান্য একটু মরিচ দিব, 1.5টা মরিচ দিব, অর্থাৎ একটা আস্ত শুকনা মরিচ আর অর্ধেকটা শুকনা মরিচ, এই মোট 1.5 টুকরা মরিচ আমি এই মাছটুকুর মধ্যে দেবো। যেহেতু বাচ্চারা খাবে এবং আমার বাবা খাবে, আমার বাবা আবার মরিচ খেতে পারে না, ঝাল পছন্দ করে না, তাই আমি চাচ্ছি যে আমার আব্বু এই ভর্তাটা খাক। আমার অনেক ভালো লেগেছে।
আমার মনে হচ্ছে আমার আব্বুরও হয়তো ভালো লাগবে, তাই ঝাল একটু কম দিলাম। ঝাল বেশি দিয়ে অনেকেই খেতে পারে, কিন্তু সবাই না। আবার ঝাল কম দিলে দেখা যায় যারা ঝাল বেশি খায় তারাও খেতে পারে, ঝাল যারা কম খায় তারাও খেতে পারে। এজন্য ঝাল কম দেওয়াটাই ভালো। কিছু কিছু খাবার আছে আবার ঝাল কম দিলে ভালো লাগে না, মনে হয় যে আরেকটু ঝাল হলে ভালো হতো। আমরা যারা ঝাল পছন্দ করি এটা আমাদের মনে হয়, আর যারা ঝাল পছন্দ করে না, যারা ঝাল কম খেতে পছন্দ করে, তারা আবার আমার কথার সাথে একমত হবে না আমি জানি। তো আমি খুব দ্রুতই আমার মাছগুলাকে পাটায় পিষে নিচ্ছি। যদি আপনাদের কারো হাতে সময় থাকে আর এরকম ভর্তা খেতে চান, তো আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একদিন করে খেয়ে দেখবেন। আমি এখানে কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ কিছুই ব্যবহার করব না। কাঁচা পেঁয়াজের খাবার অনেকক্ষণ রাখা যায় না। দীর্ঘ সময় রেখে খেতে চাইলে অবশ্যই পেঁয়াজটাকে হয় সিদ্ধ অথবা ভাজি করে নিতে হবে। সিদ্ধ পেঁয়াজ থেকে ভাজি করা পেঁয়াজের খাবারটা একটু বেশি সময় ভালো থাকে। আর কাঁচা পেঁয়াজ হলে তো দেখা যায় 1 ঘন্টা পরেই এটা থেকে একটা গন্ধ চলে আসে। এজন্য আমি কিছুটা ফ্লেভারও বাড়লো আর দীর্ঘ সময় রাখা যাবে এই চিন্তা করে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ দিচ্ছি। কেউ চাইলে এখানে শুকনো মরিচের জায়গায় কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, আমি যেহেতু যারা ঝাল কম খায় তাদের জন্যে এই ভর্তাটা তৈরি করছি, তাই আমি ভর্তার একদম ফাইনাল পজিশানে যেয়ে এক্সট্রা কোনো মরিচ অ্যাড করব না। যারা চান যে আপনারা কাঁচা মরিচ বা কাঁচা পেঁয়াজ অ্যাড করবেন, তারা এই যে এভাবে পুরা ভর্তাটা করে নেওয়ার পর আলাদাভাবে কাঁচা পেঁয়াজ এবং মরিচ কুচি করে যে ভর্তাটুকু খেয়ে ফেলতে চান তাৎক্ষণিকভাবে, বা যে অংশটুকু আপনি এখনই খেয়ে ফেলতে চান, ওটার সাথে মিশিয়ে ভালো করে মেখে ধনেপাতা দিয়ে মেখে ওটা আপনি খেতে পারেন। কাঁচা মরিচ পেঁয়াজের ফ্লেভারটা আপনি নিতে পারবেন। কিন্তু যারা চান না তারা এভাবেই খেতে পারবেন। এভাবেও কিন্তু ভর্তাটা খাওয়া যায় এবং স্বাদও মাশাআল্লাহ অনেক ভালো হয়। আসলে স্বাদের খাবার খেতে চাইলে একটু তো কষ্ট করতেই হবে। অনেকেই পাটায় পিষে খাবার তৈরি করতে পারেন না বা মশলা করতে পারেন না, তারা ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। তো আমি এখন ভর্তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা কিছু ধনেপাতা দিয়ে সুন্দর করে মেখে নেব। ধনেপাতার কাঁচা একটা ফ্লেভার, গন্ধটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই মশলাটা দিয়ে বা এই ভর্তাটা দিয়ে অনায়াসেই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আর আমি যেহেতু রান্নায় অনেক আগে থেকেই সরিষার তেল ব্যবহার করি, সয়াবিন তেল একেবারেই ব্যবহার করি না বললেই চলে, স্পেসিফিক কিছু খাবার ছাড়া। তো এই জন্যে আমার রান্নায় বা আমার করা ভর্তায় আলাদাভাবে আসলে বলা হয় না সরিষার তেল ব্যবহার করছি বা করবেন। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার। আর যারা সরিষার তেলের গন্ধটা নিতে পারেন না, তারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, যেহেতু এটা ভেজে নেওয়া হচ্ছে তাই। আর দুপুরের রান্নার পরেও অনেকগুলা বাসনপত্র আবার জমেছিল, সেগুলাকে আবার পরিষ্কার করে নিচ্ছি। সারা দিন থালা বাসন ধুতে ধুতেই দিন যাচ্ছে। আমি ভাবি যদি আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে তারা হয়তো বিরক্ত হয়ে যেত যে এত থালা বাসন কেন জমে। আমার নিজেরই বিরক্ত লাগে, আর সেখানে আর বাইরের একজন মানুষ, তার কথা কী বলবো। তো আলহামদুলিল্লাহ আমি নিজেই কাজগুলো করে ফেলতে পারি। আল্লাহ পাক যেন এভাবেই আমাকে আমার নিজের সংসারের কাজ নিজের হাতে করার তৌফিক দেন। আসলে কাজের মানুষ বা হেল্পিং হ্যান্ড যাই বলেন না কেন, থাকলে নিজেকে কিছুটা অলস করে ফেলা হয়। আমার ঘরের কাজ আমি যতটা যত্নের সাথে করব, অন্যের ঘরের কাজ কিন্তু আমি এত বেশি যত্নের সাথে করতে পারবো না। কারণ আমাকে আমার নিজের সংসার এবং তার সাথে নিজের ডিউটি হিসাবে অন্যের সংসারের দায়িত্ব যদি পালন করতে হয়, তখন সব দিকে সমানভাবে কন্ট্রিবিউশন করা যায় না। এটা আমি আমার মতো করে বলছি। তো এই জন্য আমার কাছে মনে হয় আমার সংসার, আমার ঘরের কাজ বাইরের লোক না থাক, আমি নিজে যতক্ষণ পারছি আমি করি। তাই আমার কাজটা আমি নিজে করতেই পছন্দ করি।
আমার সাথে সাথে আমার বাচ্চারাও মোটামুটি আমাকে হেল্প করে। ওদের পড়াশোনা এবং ওদের নিত্যদিনের কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সম্ভব ওরা আমাকে সাহায্য করার চেষ্টা করে। আর বাসার সবার সহযোগিতা থাকলে একটা কাজ আসলে সামলে উঠতে এত বেশিও কষ্ট হয় না। তো বারান্দায় অনেকগুলা কাপড় শুকিয়ে গেছে, এগুলো তুলে ভাঁজ করে ফেলতে হবে। বাইরে যেহেতু এত বেশি রোদও উঠছে না, কুয়াশা, হালকা রোদ এই অবস্থাতেই আছে, তাই কাপড়গুলো বাইরে রেখে শুধুমাত্র ময়লা হওয়া ছাড়া আর কোনো কিছু হবে বলে মনে হচ্ছে না। এই জন্য কাপড়গুলো তুলে ফেলি, যেগুলো তুলে ফেলার মতো। কাপড়গুলো তুলে এগুলোকে ভাঁজ করতে হবে। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।